হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার 15 নম্বর পৃষ্ঠা মানে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার এই গল্পটি সুন্দর করে বোঝাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের যে গল্প কবিতা যেগুলো আছে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং প্রশ্ন উত্তরগুলো সব সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, পরপর ভিডিওগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখান থেকে কী বলছে, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার কার লেখা? তেতসুকো কুরোয়ানাগি। তাহলে কুরোয়ানাগির লেখা, ঠিক আছে? তাহলে এখানে আমরা চলো গল্পটা পড়ে নিই। এখানে গল্পটা কি বলছে, স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটি ঘটেছিল। তাহলে স্কুলের হল ঘরে দুদিন মানে তাঁবু খাটানোর দুদিন পরে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? সেদিন তত্ত্বচান ইয়াসুকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। তাহলে তত্ত্বচান এবং ইয়াসুকি চান দুজন বন্ধু। তত্ত্বচান কী করেছিল, ওর বন্ধু ইয়াসুকি চানকে গাছে ওঠার জন্য সে নিমন্ত্রণ জানিয়েছিল, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, সে কথা দুজনের মা বাবা কেউ জানতেন না। তাহলে এই কথাটা তার মা বাবারা, দুজনেরই মা বাবা কেউই জানতো না। তমইতে সবার একটা করে গাছ ছিল। তাহলে তমই কি? তমই হচ্ছে তত্ত্বচানের স্কুল, যেখানে সেখানে জায়গার নাম হচ্ছে তমই। তাহলে সেখানে প্রত্যেক ছাত্রের একটা করে গাছ ছিল। মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল, ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল। সবাই যে যার নিজের গাছে চড়তো। তাহলে স্কুল চত্বরে যে সমস্ত গাছগুলো ছিল, সবাই প্রত্যেকটা ছেলে মেয়ে কী করেছিল, সবার নিজেদের জন্য একটা একটা করে দখল করে নিয়েছিল এবং যে যার গাছে সে তার চড়তো। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে। সে রাস্তাটা কুহন বুৎসুরের দিকে চলে গেছে, ঠিক তার ধারে। বলছে কি? বলছে তত্ত্বচানের যে মানে গাছটা ছিল কি বেড়ার কাছে, সে রাস্তাটা কোথায় গেছে? কুহন বুৎসুর। কুহন বুৎসুর মানে কি তোমার? কুহন বুৎসুর মানে হচ্ছে তময়ের উপাসনাস্থল, ঠিক আছে? তাহলে সেই দিকে চলে গেছে। বেশ বড় একটা গাছের গাটা পিছল, কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠতে পারো তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে বেশ একটা দড়ির দোলনায় চেপেছে বলে মনে হবে। তাহলে গাছটা এত সুন্দরভাবে মানে কায়দাভাবে গাছটা উঠে মানে বেঁকে গেছে মাটি থেকে 6 ফুট উপরে। তুমি যদি ওর উপরে চড়ো তাহলে সেটাকে দোলনার মতো মনে হবে। আমরা যেমন দোলনায় চড়ে খুব আনন্দ পাই, তেমন ওই গাছটাও চড়ে খুবই আনন্দ পাওয়া যাবে। সেখানে উঠে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন তার উপরে আকাশটাকে দেখতো। তাহলে সেখানে কী করতো, তত্ত্বচান প্রায় টিফিনের সময় গাছে উঠতো কিংবা নিচের লোকজন উপরে আকাশটাকে দেখতো। ছেলেমেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি। ফলে কেউ যদি কারো কাছে চড়তো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভেতরে আসতে পারি? তাহলে দেখো, আমাদের যখন নিজেদের সম্পত্তি থাকে, আমাদের নিজেদের বাড়িতে ঢোকার জন্য যখন কারোর পারমিশন দরকার, তেমনি ছেলেগুলো কী করছে, গাছগুলোকে নিজেদের সম্পত্তি মনে করতো। তাহলে কেউ যদি ভেতরে যেতে চাইতো তাকে তাহলে বিনীত স্বরে বলতে হতো যে আমি কি আসতে পারি? ইয়াসুকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না। সেই জন্যই তত্ত্বচান ওকে ওর গাছে নিমন্ত্রণ করেছিল ওঠার জন্য। এই কথাটি অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে তা ওরা জানতো। মানে কি, ইয়াসুকি চান কি ছিল? তত্ত্বচানের বন্ধু ছিল। আর সে ইয়াসুকি চানের পোলিও রোগে আক্রান্ত ছিল, মানে অসুবিধা ছিল, তাই সে কি গাছে উঠতে পারতো না। তাই তত্ত্বচান কী করেছে, তার বন্ধুকে গাছে ওঠার জন্য নিমন্ত্রণ করেছিল। এ কথাটা তারা কি কাউকে বলতো না। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল, বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল যে ডেনেন ফুতে ইয়াসুকি চানের বাড়িতে যাচ্ছে। মিছা কথা বলেছিল বলে ওর মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না। তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান তার মাকে একটা মিথ্যা কথা বলেছিল, তাই সে কি তার মায়ের মুখের দিকে চেয়ে কথাটা বলতে পারেনি। সে পায়ে বলছে, তাই সে ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তাহলে কি রকি কী করেছিল, তার কী করেছিল, পেছন নিয়ে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল, দেখ আমি স্কুলে যাচ্ছি ইয়াসুকি চানকে আমার গাছে চড়ার নিমন্ত্রণ করেছি বলে। তখন কি করেছিল, রকিকে তত্ত্বচান কী করেছিল, সত্য কথা বলে দিয়েছিল। কি না, সে ইয়াসুকি চানকে তার গাছে ওঠার জন্য নিমন্ত্রণ করেছিল। কারণ কি, ইয়াসুকি চানের কোনো নিজস্ব গাছ ছিল না, সে পোলিও রোগে আক্রান্ত ছিল বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। ইয়াসুকি চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্য বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়। তাই কি গলায় কি টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান কি স্কুলে গিয়ে দেখলো ইয়াসুকি চান আগে থেকে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তখন গ্রীষ্মের ছুটি চলছিল, কেউ কোথাও ছিল না, ঠিক আছে?
তারপর তো কি বলছে, তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। তাহলে তত্ত্বচানকে দেখে ইয়াসুকি চান কী করেছিল, আনন্দে তাড়াহুড়ো করে কি সামনের দিকে পা দুটো বাড়িয়ে দিয়েছিল। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেলো। বলছে কি ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু করতে চেয়েছে, যখন তত্ত্বচান ভাবছে তাদের কি হাসি পাচ্ছে। ইয়াসুকি চানও হি হি করে হাসতে লাগলো। ইয়াসুকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল। তারপর ছুট দিল দারোয়ানদের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য। তাহলে কি তাকে যেহেতু তার বন্ধুকে তত্ত্বচান গাছে তুলবে, তাই সে তার দারোয়ানের ঘরের দিকে মই আনার জন্য ছুট দিল। এরকম ভেবে রেখেছিল যে গত রাত থেকে, এরকম চিন্তাভাবনা তার গত রাত থেকে, আগের রাত থেকেই ছিল। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইটা মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুকি চানকে বলে উঠলো, এবারে চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। তাহলে তত্ত্বচান কী করেছিল, প্রথমে মইটাকে এমনভাবে রাখলো যেমন ডালের যে ডালটা ছিল, ডালটাকে মইটা দুভাগ যেখানে হয়েছে সেখানে ছুঁইতে পারে। তারপর সে নিজে উঠে গিয়ে তার বন্ধু ইয়াসুকি চানকে বললো, এবার তুমি উপরে উঠে চলে এসো। তখন সে তার বন্ধু উপরে ওঠার চেষ্টা করলো। ইয়াসুকি চানের হাতে পায়ে এতটাই জোর কম ছিল যে সে মইয়ের প্রথম ধাপটা বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। তত্ত্বচান পেছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুকি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তাহলে কি বলছে, তার বন্ধু ইয়াসুকি চানে এতটাই কমজোর ছিল, কারণ কি সে পোলিও রোগে আক্রান্ত ছিল, তার কারোর সাহায্য ছাড়া মইয়ের একটা ধাপ ওঠা তার পক্ষে সম্ভব ছিল না। তাই তার বন্ধু তত্ত্বচান কী করেছিল, নিচে নেমে এসে তাকে নিচ থেকে উপরে তোলার চেষ্টা করেছিল। কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ। তাহলে তত্ত্বচান কী ছিল, রোগা ছোটোখাটো একটা মানুষ ছিল। ও কি অত শত পারে, মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না। ইয়াসুকি চান তো দূরের কথা, ইয়াসুকি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং প্রথম তত্ত্বচানকে বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করেছিল অতটা সহজ হবে না। এখন তাহলে কি করবে ও, তাহলে যতটা সে মনে করেছিল তার বন্ধুকে সহজে তুলে দেবে, কিন্তু অতটা সহজে তোলা যাবে না। ইয়াসুকি চান ওর গাছে চড়বে, এটা ছিল ওর ইচ্ছা। তাহলে ইয়াসুকি চান গাছে চড়বে, কার গাছে, তত্ত্বচানের গাছে চড়বে, এটা তার ইচ্ছে ছিল। আর ইয়াসুকি চানও তাই আশা করেছিল। তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াসুকি চানের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তত্ত্বচান গাল ফুলিয়ে চোখ পিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। তাহলে তার বন্ধুকে দেখে সে উঠতে পারছে না বলে তার মন খারাপ হয়ে গেছিলো। তাই সে তার কী করলো, তার বন্ধুকে গিয়ে হাসানোর চেষ্টা করলো। তারপর বলল, দাঁড়াও, একটা জিনিস করা যাক। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো, কাজে লাগানোর জন্য, কিছু পায় কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল। ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে রাখতে হয় না। তাহলে তার শেষ পর্যন্ত তার বন্ধুকে তোলানোর জন্য সে কী করেছিল, তত্ত্বচান আপ্রাণ চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত সে দারোয়ানের ঘর থেকে একটা করে জিনিস লাগলো, সে তার বন্ধুকে মোটামুটি উপরে তুলবে বলে। তাহলে একটা সিঁড়ি, লাস্টে কি একটা মই পেলো, সিঁড়ির মতো বাড়ির মতো মই পেলো। সেটা কী করেছিল, এমনিতেই কারোর সাহায্য ছাড়া দাঁড় করানো যায়। ওই সিঁড়ি মইটা টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। নিজের গায়ের জোরেও নিজের অবাক হয়ে যাচ্ছিল। মইটা সেই দুবাক হওয়া ডাল থেকে প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ ভাব করে ইয়াসুকি চান বলল, এবার আর ভয় নেই, এটা লকবক করবে না। তাহলে সে কী করেছে, বিজ্ঞ মানে কি, জ্ঞানী, ঠিক আছে, সে জ্ঞানী করে ভাব করে ইয়াসুকি চান বলতে লাগলো কি আর ভয় নেই, এটা লগবগ করবে না। ইয়াসুকি চান ভয়ে এবার সিঁড়ির মইটার দিকে তাকালো। এবার তত্ত্বচানের দিকে। তত্ত্বচানে সারা শরীরে ঘামে ভিজে যাচ্ছিল। তাহলে তত্ত্বচানে কি সারা শরীরে ঘামে ভিজে যাচ্ছিল। ইয়াসুকি চান নিজেও খুব ঘামাচ্ছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। তাহলে ইয়াসুকি চান শেষ পর্যন্ত অনেক কষ্ট করে, তার গা ঘামে গেছিলো, তা সত্ত্বেও সে কী করলো, যে সিঁড়ির প্রথম ধাপে তার পাটা রেখেছিল। সিঁড়ির মাথায় পৌঁছতে সে কতক্ষণ লেগেছিল ওরা দুজনে একজনও বলতে পারবে না। গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল, কিন্তু ওদের সেসব কিছুর দিকেই ভ্রুক্ষেপ ছিল না। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুকি চানকে গাছে চড়াতেই হবে। তাহলে ওই যে একটা ধাপ উঠতে তার কত সময় লেগেছিল তারা দুজনে কেউ বলতে পারবে না। কারণ কি, তাদের ইচ্ছে ছিল যে ইয়াসুকি চানকে গাছে চড়াবে। তত্ত্বচান নিচ থেকে ওর একটা করে এক পা উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল। তারপর নিজের মাথা দিয়ে ইয়াসুকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল। তাহলে তত্ত্বচান কী করেছিল, যে একটা করে পা তুলছিল, তারপর নিজের মাথা দিয়ে সেই ইয়াসুকি চানকে ওপরের দিকে ঠেলে দিচ্ছিল। অবশেষে ইয়াসুকি চান মইয়ের মাথায় পৌঁছলো। তারপরে অবশেষে কী করলো, ইয়াসুকি চান শেষ পর্যন্ত উপরে উঠতে পারলো। হুররে, মানে কি আনন্দ সূচক ধ্বনি একটা বলতে লাগলো, হুররে। কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তত্ত্বচান লাফিয়ে দুভাগ
হওয়া ডালে চড়ে বসলো। এবার ইয়াসুকি চান মই থেকে ডালে দিয়ে আসবে কেমন করে। সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুকি চান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। ও যেন ভেবেছিল ইয়াসুকি চানকে ও ডালে নিয়ে এসে কত কি দেখাবে, কিন্তু কাঁদলো না ও কাঁদলো যদি ইয়াসুকি চানও কেঁদে ফেললে। তাহলে কি ইয়াসুকি চান শেষ পর্যন্ত কি কেঁদে ফেলেছিল, কারণ কি তার ইচ্ছে ছিল তার বন্ধুকে কত কিছু সে দেখাবে। তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুকি চানের হাতটা ধরলো। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়া গিয়েছিল, তবুও তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল। তাহলে কি তার বন্ধু ইয়াসুকি চানের পোলিওতে আঙুলগুলো দলা পাকা গিয়েছিল, কিন্তু সে তত্ত্বচানের হাতের থেকে তার হাতটা বড় ছিল। আঙুলগুলো লম্বা অনেকটা। তত্ত্বচান অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপর বলল তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি নাকি। তারপর সে বলল তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে টেনে তুলতে পারি নাকি দেখি। বড়রা কেউ যদি এই ভয়ানক বিপর্যয় দৃশ্যটা দেখতেন। ভাগ হওয়া ডালে তত্ত্বচান দাঁড়িয়ে মইয়ের মাথার পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াসুকি চানকে প্রাণপণে টেনে চলেছে, তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। কিন্তু ইয়াসুকি চান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্বচানের উপর। তাহলে কি বড়রা যদি কিভাবে তাকে তুলেছে যদি দেখতো তাহলে সবাই অবাক হয়ে যেত, কিন্তু তত্ত্বচানের উপর সম্পূর্ণ আস্থা রেখে ভরসা রেখে ইয়াসুকি চান ছিল। তার জন্য তত্ত্বচান জীবনে ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠো ইয়াসুকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করেছে। এক এক সময় এক এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল। তাহলে এই যে সমস্ত ঘটনা ওখানে গাছে ওঠার পর ঘটছিল সবগুলো বলছে অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারলো। তত্ত্বচান ঘামে ভেজা চুলে মুখের উপর দিয়ে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুকি চানকে আমন্ত্রণ জানালো। স্বাগতম। ইয়াসুকি চান গাছের গায়ে পিঠে ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলতে আসতে পারি ভেতরে। তখন সে তাদের যে নিয়ম যে ভেতরে আসতে পারি নাকি যে বলতে হয়, ইয়াসুকি চান গাছের পিঠে ঠেকিয়ে লাজুকভাবে হেসে তার বন্ধুকে বলতে লাগলো ভেতরে আসতে পারি। ও তো কখনোই এমন দৃশ্য দেখেনি এর আগে। গাছে ওঠা ব্যাপারটা তাহলে এরকমই বলে ও হাসলো। তাহলে দুই বন্ধু শেষ পর্যন্ত গাছে উঠে পড়লো। তারপরে কি দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইলো গাছের উপরে বসে বসে। ওরা নানান গল্প করলো। জানো আমার দিদি তো আমেরিকায় থাকে। তারপর তারা দুজনে বসে গল্প করতে লাগলো আমার দিদি তো আমেরিকায় থাকে। ও বলছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুকি চান খুব উৎসাহের সঙ্গে বলল। তাহলে ইয়াসুকি চান উৎসাহের সঙ্গে কী বলেছিল যে আমার দিদি আমেরিকা থাকে, ওদের নাকি টেলিভিশন নামে একটা জিনিস আছে। ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে। তাহলে তার দিদি বলেছে যে সমস্ত ঘটনা বলছে সে তার বন্ধুকে তত্ত্বচানকে শোনাচ্ছে। ইয়াসুকি চান যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বাইরে পৃথিবীর দেখতে পাওয়া মানে যে কি হতে পারে তা বোঝার মতো বড় তত্ত্বচান হয়নি তখনও। তাহলে বলছে ইয়াসুকি চান তো বাইরে কোথাও মানে যেতে পারে না, তাহলে পুরো পৃথিবী বা পুরো দুনিয়ার সে যখন ঘরের মধ্যে বসে দেখতে পাবে, সে যখন তার বন্ধুকে বোঝাচ্ছে তার বন্ধু বোঝার মতো অতটা ক্ষমতা তার হয়নি এখনও। ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স, তার মধ্যে বড় বড় সুমো পালোয়ান, এটা কেমন হতে পারে। সে শুধু ভাবছিল, অবাক হচ্ছিল ভেবে ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে ও ভাবছিল। তখনকার দিনে আসলে কেউ টেলিভিশন কথা জানতো না। ইয়াসুকি চানই প্রথম তত্ত্বচানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করেছিল। তাহলে তখনকার যুগে টেলিভিশন সম্পর্কে কেউ জানতো না। ইয়াসুকি চানই প্রথম তার বন্ধু তত্ত্বচানকে এই টেলিভিশন সম্পর্কে পরিচয় করিয়েছিল। দূরে পাখির গান শোনা যাচ্ছিল আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। তাহলে দূরে পাখির গান শোনা যাচ্ছিল আর গাছের ডালে পরম শিশু মানে কি তত্ত্বচান এবং ইয়াসুকি চান গল্প করছিল। ইয়াসুকি চানের সেই প্রথম গাছে চড়া। তাহলে ইয়াসুকি চান তার বন্ধু তত্ত্বচানের আপ্রাণ চেষ্টায় সেই প্রথম সে গাছের উপরে চড়েছিল। ঠিক আছে, আজকে আমি এই গল্পটা বুঝিয়ে দিলাম। পরের দিন প্রশ্নোত্তরগুলো সমাধান করব।